এবারে ম্যামকে আমি অনুরোধ করব সিরাজগঞ্জ জেলার পরিবেশনা সম্পর্কে সংক্ষিপ্ত করে কিছু বলবার জন্য। এখানে উপস্থিত সবাইকেই অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা এখানে কারো সম্পর্কে
কিছু বলার নেই। এখানে একটা যে মিলন মেলা হয়েছে, এত সুন্দর একটা আয়োজন বাংলাদেশি শিল্পকলা একাডেমি। এই যে কোমলমতি শিশুরা যে যা পারে, এমনকি একটি বিশেষ শিশু পর্যন্ত সে তার মনের আনন্দে যা করে গেছে সবই আমাদের মুগ্ধ করেছে। আর আমি এই জেলা সম্পর্কে একটা কথা একটু বলতেই চাই। প্রথম যে নাচের কোরিওগ্রাফিটি হলো এবং পরবর্তীতে গানের যে শিল্পীরা সবাই এত সুন্দর সাদা পোশাকে এসেছেন। সত্যি এই সাদা পোশাকের মতোই তো তোমাদের মন পবিত্র। এই পবিত্রতা তোমরা ধরে রাখবে, বড় হয়ে আমাদের দেশকে তোমরা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এটুকুই প্রত্যাশা। আর সেই সাথে আয়োজক যারা তাদেরকে তৈরি করে এখানে এনেছেন, পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের যারা কর্ণধার রয়েছেন, অভিভাবক রয়েছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ। এত চমৎকারভাবে সিরাজগঞ্জের শিশুদেরকে তারা তৈরি করছেন সংস্কৃতির নানা ক্ষেত্রে। তোমরা যে বিষয়ে চর্চা করছো এটাকে ধরে রাখবে। এই সংস্কৃতি চর্চা কখনো ছাড়বে না, এটা তোমার মনে সবসময় একটা বাড়তি শক্তির যোগান দেবে। সবার জন্য অনেক শুভকামনা রইল, সবাই ভালো থাকবে। আমি ফারজানা রহমান বর্ণ আবৃত্তি করছি সেই রাত্রির কর্মকাহিনী। লিখেছেন নির্মল ইন্দুগুণ। তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়, তারপর গেছে তোমার পুত্রবধূদের হাতের মেহেদি রং, তারপর গেছে তোমার জন্ম সহোদর ভাই শেখ নাসির, তারপর গেছে তোমার প্রিয়তমা বাল্য বিবাহিতা পত্নী আমাদের নির্যাতিতা মা। এরই ফাঁকে এক সময় ঝরে গেছে তোমার বাড়ির সেই গরবিনী কাজের মেয়েটি বকুল। এরই ফাঁকে এক সময় প্রতিবাদী দেয়াল থেকে খসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মার্কা ছবি। এরই ফাঁকে এক সময় সংবিধানের পাতা থেকে মুছে গেছে দুটি স্তম্ভ, ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এরই ফাঁকে এক সময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে মরেছে দুজন প্রতিবাদী, কর্নেল জামিল ও নাম না জানা এক তরুণ, যারা জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল। তুমি কামান আর মৃত্যুর গর্জনে উঠে বসেছ বিছানায়। তোমার সেই কালো ফ্রেমের চশমা পড়েছ চোখে, লুঙির পর সাদা ফিনফিনে ৭ই মার্চের পাঞ্জাবি, মুখে কালো পাই। তারপর হেঁটে গেছো বিভিন্ন কোঠায়, সারি সারি মৃতদেহগুলি। তোমার কি তখন খুব অচেনা ঠেকেছিল? তোমার রাসেল, তোমার প্রিয়তমা পত্নী সেই গুলিবিদ্ধ গ্রীবা, তোমার মেহেদি মাখা পুত্রবধূদের মুজিবাশ্রিত করতল, রবীন্দ্রনাথের ভুলুণ্ঠিত ছবি, তোমার সোনার বাংলা। সিঁড়িয়ে নিচে নামবার সময় তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছ। বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে মেখেছ কপালে। ওই তো তোমার কপালে আমাদের হয়ে পৃথিবীর দেয়া মাটির ফোঁটা শেষ তিলক। হায়, তোমার পা একবারও টলে উঠল না, চোখ কাঁপলো না। তোমার বুক প্রসারিত হলো অভ্যুত্থানের গুলির অপচয় বন্ধ করতে। কেননা তুমি জানো এক একটি গুলির মূল্য একজন কৃষকের এক বেলার অন্নের চেয়ে বেশি। কেননা তুমি জানো এক একটি গুলির মূল্য একজন শ্রমিকের এক বেলার সিনেমা দেখার আনন্দের চেয়ে বেশি। মূল্যহীন শুধু তোমার জীবন, শুধু তোমার জীবন পিতা। তুমি হাত উঁচু করে দাঁড়ালে, বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের। আর আমরা তখন রুটিন মাফিক ট্রিগার টিপলাম। তোমার বক্ষ বিদীর্ণ করে হাজার পাখির ঝাঁক পাখা মেলে উড়ে গেল বেহেশতের দিকে। তারপর ডেড স্টপ। তোমার নিষ্প্রাণ দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে 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 আমাদের পায়ের তলায় এসে
হুমড়ি খেয়ে থামলো। কিন্তু তোমার রক্তস্রোত থামলো না। সিঁড়ি ডিঙিয়ে বারান্দায় মেঝে গড়িয়ে সেই রক্ত, সেই লাল টকটকে রক্ত বাংলার দুর্বা ছোঁয়ার আগে আমাদের কর্নেল সৈন্যদের ফিরে যাবার বাঁশি বাজালেন। উত্তেজনায় তখন আমি পাগল প্রায়। আমরা জানতাম পাক হানাদার বাহিনী যে কোনো সময় সাধারণ জনতার উপর আক্রমণ করবে। তাই করল। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিতে লাগলো। দাও দাও করে জ্বলে উঠলো আগুনের শিখা। হত্যা করতে লাগলো নিরীহ নিরপরাধ মানুষকে। তাদের বর্বরতা থেকে রক্ষা পেল না নারী, পুরুষ, বৃদ্ধ, অবধ, শিশু। হঠাৎ একদিন ওই পাক হানাদার বাহিনী আমাদের গ্রাম আক্রমণ করলো। প্রাণ ভয় সবাই পালাতে লাগলো। কে কোথায় যাব কিছুই জানি না। আমি সহ দুরস্ত কিছু মহিলা আশ্রয় নিতে বসলাম। দেখি বাবা, মা, ভাই, বোন কেউ আমার সাথে নেই, শুধু আমি একা। হঠাৎ একদল পাক হানাদার বাহিনী আমায় এসে টেনে নিয়ে গেল ওদের একটা ক্যাম্পে। না, প্রথমে আমাকে ধর্ষণ করে, তারপর আমাকে শক্ত করে বেঁধে রাখা হয় ওদের একটা ক্যাম্পে। আমি যখন যন্ত্রণায় জবাই করা পশুর মতো কাতরাচ্ছি, তখন ওই পাক হানাদার বাহিনী আরো মারতে লাগে। না না না, আমার মনে হচ্ছিল আমি মরে যাব। আমার স্মৃতিশক্তি কেমন যেন লোপ পেতে থাকে। নিজের শরীরকে মনে হচ্ছিল যেন অন্য কারো শরীর, যেন অন্য কাউকে ধর্ষণ করে। আমি সহ্য না করি। সম্মানিত উপস্থিতি, শুভেচ্ছা নেবেন। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন। সেই স্বপ্নকে রোপণ করবেন একজন আদর্শ শিক্ষক। শিক্ষক ভালো হলে ছাত্র ভালো হবে, এটাই চিরসত্য। কিন্তু দুঃখের বিষয়, এখনো অনেক জায়গায়, অনেক বিদ্যালয়ে শিক্ষক তার সঠিক দায়িত্ব পালন করেন না। প্রিয় ছাত্রদের সাথে যেরকম ভালো ব্যবহার করা দরকার সেটা সেরকম আচরণ তারা না করে উল্টো আচরণ করেন, যা আমাদের প্রত্যাশা নয়। এরকমই একজন শিক্ষকের চরিত্রে আমি অভিনয় করার চেষ্টা করছি। ওয়ালাইকুম আসসালাম। চুপ কর, চেঁচামেচি করিস না, এটা ক্লাস। এখন আমি তোদের রোল রাখবো, সবাই শুনিস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। সবাই একসাথে স্টার্ট কর। বাপরে আওয়াজ! কে রে, তোরা কি আজকে কেউ ভাত খায় আসিস নাই? জোরে কর। এত জোরে কবার কইছি নাকি? একবার তোরা সারের মতো চেঁচাস। অল্পের থেকে আমার কানের তালা ফাইটা যাওয়ানি ছিল। কি রে পটল, তুই দাঁড়াইছিস কে? কি কবি এই ক। কি কবি? আমার ক্লাসে ছাত্র হলো 101 জন, আমি 30 পর্যন্ত রোল ডাকলাম কে? বাহ, তুই একটু ভালো করে তাকা থেকে দেখতো, তোরা তো আজকে 30 জনের মতোই আইছিস। আর যারা আসে নাই ও গাড়িকে আমি বাড়ি থেকে ডেকে নিয়ে আসবো। ও গাড়ি কপাল ওরা খাইকে, তাতে আমার কি আর তোর কি? বল। শোন, এখন তোরা সবাই পড়াশোনায় মনোযোগ দে। এখন আমি পড়া ধরবো, না পারলে এই যে আমার হাতে স্কেল দেখতেছিস না, এইটা দিয়েই বসাবো। এফএন2 তুই দাঁড়া। সূর্য বান্নান কত শু শু শু, এই বান্নানটাই করবে পারতেছিস না, লেখাপড়া
বেড়াইছিস? ফেন্টু একবারে ফেন্টুই হইছে। বাড়ি থেকে দেখে আসিস। কি রে পটল, তুই আবার দাঁড়াইছিস? কি কবি তাড়াতাড়ি ক। কি তুই কি করি? ওর নাম হলো শেখ সাদি, আমিও ফেন্টু বললাম কে? বাবা বাবা, ক্লাস ফ্রেন্ডের জন্য দরদ একবারে উঠলে উঠছে। এ ওর চেহারার দিকে একবার ভালো করে তাকা থেকে দেখতো, নাক দিয়ে শীত পড়তেছে। তার নাম বলে শেখ সাদি। ফেন্টু সে কইছি, এটাই তো মেলা। বই এ ফোন আইছে দূরে নেই। বাড়ি থেকে ফোন আইছে, দূরে নেই। হ্যালো, কি বাড়িতে মেহমান আইছে? ও আচ্ছা, তাহলে আমি আসতেছি। আচ্ছা, তোরা সবাই শোন, আজকে আর আমার সময় নাই। তোরা সবাই এই জায়গা চুপ করে বসে থেকে পড়, আমি গেলাম। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সাথে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার মানুষের অত্যাচারের ইতিহাস, বাংলার রক্তের ইতিহাস। 23 বছরের ইতিহাস, মুমূর্ষু নরনারীর আর্তনাদের ইতিহাস। বাংলার ইতিহাস রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে জয় লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই যে আজ থেকে এই বাংলাদেশে অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গরিবের যাতে কষ্ট না হয়, আমার মানুষ যাতে কষ্ট না করে, সেজন্য অন্যান্য যে সকল জিনিসগুলো আছে সেগুলো কাল থেকে হরতাল চলবে না। রিকশা, গরুর গাড়ি, রেল চলবে, লঞ্চ চলবে। শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, সেমি গভর্নমেন্ট, ওয়াকদা কোনো কিছু কাল থেকে চলবে না। 28 তারিখে কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবে। এরপর যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। আমি প্রথমেই পিপলস থিয়েটার ফেডারেশনের আমাদের ছোট্ট বন্ধু টিয়া বরাবরই আজকে দায়িত্ব পালন করছে, খোরশেদ ভাইকে উৎসব স্মারক উত্তরীয় করিয়ে দেওয়ার জন্য। সিরাজগঞ্জ জেলার আমাদের যে সমস্ত বন্ধুরা পরিবেশন করছে তাদেরকে মঞ্চে আসতে হচ্ছে, ওই দিকে গেলে সুবিধা হবে। এবং অঙ্কনকে আমি অনুরোধ করব আমাদের এই পর্বের অতিথি বাংলাদেশ থিয়েটার ফেডারেশনের সম্পাদক দপ্তর মঞ্চশিল্পী খোরশেদ ভাইকে সনদ হস্তান্তর দেওয়ার জন্য। এই সনদটি খোরশেদ ভাই তুলে দেবেন সিরাজগঞ্জ দলের